ওয়েলকাম। আমরা অ্যারোবিক রেসপিরেশন চ্যাপ্টারে আমরা সেলুলার রেসপিরেশনে অ্যারোবিক রেসপিরেশনটা পড়ে এসেছি। তো আজকে আমরা অ্যানারোবিক রেসপিরেশনটা বুঝবো। অ্যারোবিক রেসপিরেশনকে যদি বুঝতে হয় তাহলে আমরা অ্যারোবিক রেসপিরেশনের সঙ্গে যদি রিলেট করে পড়ার চেষ্টা করি বা পার্থক্যগুলো বুঝে পড়ার চেষ্টা করি তাহলে বিষয়টা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। সেই জন্য আমরা আগে অ্যারোবিক রেসপিরেশনটা পুরোটা পড়ে নিয়েছিলাম। আমরা আগের ভিডিওতে এই কথা বলেও ছিলাম। তো আজকে আমরা অ্যারোবিক রেসপিরেশনটা দেখবো। তার আগে আমরা দেখি একবার অ্যারোবিক রেসপিরেশনে কী হয়েছিল, একটা স্কিমেটিক ডায়াগ্রাম করে বোঝার চেষ্টা করি। গ্লুকোজ আমরা রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে ধরেছিলাম গ্লুকোজকে। গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তৈরি করেছিল পাইরুভিক অ্যাসিড তৈরি করেছিল। এই পাইরুভিক অ্যাসিডটা তৈরি হওয়ার সময় গ্লুকোজের এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় NAD প্লাস বিজারিত হয়ে NADH প্লাস H প্লাস তৈরি করেছিল, আমরা দেখেছিলাম। পাইরুভিক অ্যাসিড পরবর্তী ক্ষেত্রে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে TCA সাইকেলে প্রবেশ করেছিল এবং TCA সাইকেল হয়েছিল। অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় এবং TCA সাইকেল চলার সময়ও এই একই ঘটনা অনেক জায়গায় ঘটেছিল, অর্থাৎ NAD প্লাস বিজারিত হয়েছিল, নিয়ে সেখানে NADH প্লাস H প্লাস তৈরি হয়েছিল। H প্লাস হয়েছিল, TCA সাইকেল পর্যন্ত এই হয়েছিল। অ্যারোবিক রেসপিরেশনে এই TCA সাইকেল পর্যন্ত কিন্তু অক্সিজেনের কোনো ভূমিকা ছিল না। আমরা প্রথম থেকেই পড়ে এসেছি যে অক্সিজেন রেসপিরেশনের জন্য, অ্যারোবিক রেসপিরেশনের জন্য অত্যাবশ্যকীয় শর্ত, কিন্তু TCA সাইকেল পর্যন্ত কোনো অক্সিজেনের ভূমিকা ছিল না। তাহলে অক্সিজেনটা কোথায় গিয়ে লাগলো? এই যে NADH-গুলো বিজারিত, NAD প্লাসগুলো ক্রমশ বিজারিত হয়ে যাচ্ছিল, আমরা আগের দিন বলেছিলাম বিভিন্ন রকম উদাহরণের মাধ্যমে যে NADH যদি ফুরিয়ে NAD প্লাস যদি সব বিজারিত হয়ে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার বিক্রিয়া গ্লাইকোলাইসিস এবং TCA সাইকেলকে চালানোর জন্য NAD প্লাস পাবো না, সব NADH হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কিছু করে এই NADH-কে আবার NAD প্লাসে কনভার্ট করতে হবে, অর্থাৎ NADH-এর অক্সিডেশন করে NAD প্লাসে কনভার্ট করতে হবে। সেটা এক্ষেত্রে দুক্ষেত্রেই কাজে লাগবে, নাহলে আস্তে আস্তে NAD প্লাসের যে স্টোর বা স্টক যাই বলি না কেন সেটা ফুরিয়ে যাবে। ওই যে সেই বাসন খাওয়ার, মানে আমরা যে উদাহরণ দিয়েছিলাম যে আমাদের বাড়িতে কিছু বাসন আছে, আমরা রোজ খাই, দুদিন খাওয়ার পর আমাদের বাসন ফুরিয়ে যাবে, তাহলে আমাদের বাসনগুলোকে ওয়াশ করে আবার ইউজ করতে হবে। ঠিক একই রকমভাবে এই NADH-কে রিঅক্সিডাইজ করে আমাদেরকে আবার NAD প্লাসে কনভার্ট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই বিক্রিয়াটা কন্টিনিউ হতে থাকবে, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল কন্টিনিউ হতে থাকবে। এটা গ্লাইকোলাইসিস দেখিনি। তাহলে সেই প্রসেসটা হয়েছিল প্রান্তীয় শ্বসন বা ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, যাই নাম দিই না কেন, তার মাধ্যমে এই NADH-গুলো রিঅক্সিডাইজড হয়ে NAD প্লাসে কনভার্ট হয়েছিল। সেই প্রান্তীয় শ্বসনে টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার ছিল, অর্থাৎ শেষ যে ইলেকট্রনকে গ্রহণ করতো, ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ হওয়া, সেই ইলেকট্রন গ্রহণ করত অক্সিজেন। ETS আমরা সংক্ষেপে লিখলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এখানে ইলেকট্রন গ্রহণ করত অক্সিজেন। এখানে আমাদের সেই অক্সিজেনটা রেসপিরেশনে, যে অ্যারোবিক রেসপিরেশনে আমরা বলেছিলাম অত্যাবশ্যক শর্ত অক্সিজেন, যার জন্য আমাদের সেই রেসপিরেটরি সিস্টেম তৈরি হয়েছিল অক্সিজেন গ্রহণ করা বা কার্বন ডাইঅক্সাইড বর্জন করার জন্য। এখানে কোথায় কোথায় কার্বন ডাইঅক্সাইড এখানে তৈরি হয়েছিল বা এখানে তৈরি হয়েছিল আমরা সেখানে আলোচনা করে ফেলেছিলাম। আজকে সেই আলোচনায় আমরা ডিটেলস যাচ্ছি না। তো এই যে যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে তখনই NADH-গুলো
NAD প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যা হয়েছিল ঠিক তার উল্টো ঘটনা ঘটছে। এবার যে NAD প্লাসগুলো তৈরি হচ্ছে সেটা এখানেও ইউজ হতে পারবে, এখানেও ইউজ হতে পারবে। আশা করি এই বিষয়টা বোঝা গেল। আমি আরেকবার বলি, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছিল গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, আমরা দেখেছি সেই পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার মাধ্যমে TCA সাইকেলে গিয়েছিল। বিভিন্ন স্টেপে NAD প্লাস বিজারিত NADH তৈরি করেছিল। এই NADH গুলোকে আবার NAD প্লাস কনভার্ট করার জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হয়েছিল বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা টার্মিনাল রেসপিরেশন বা প্রান্তীয় শ্বসন হয়েছিল, যেখানে আলটিমেটলি অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে এই NADH গুলোকে আবার NAD প্লাসে কনভার্ট করে দিয়েছিল, যাতে করে এই বিক্রিয়াগুলো কন্টিনিউ হতে থাকে। এক্ষেত্রে দেখা গেছে এই হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। কোনো ক্ষেত্রে কিছু আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেখানে মুক্ত অক্সিজেন পাওয়া যায় না, সেই মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে তারা এই NAD অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা চালানোর জন্য মুক্ত অক্সিজেন পাচ্ছে না। তাই জন্য তাদের কাছে তার অল্টারনেটিভ হিসাবে তাদের কাছে অক্সিজেনযুক্ত যৌগ থাকছে। অক্সিজেনযুক্ত যৌগের মধ্যে NO3 নাইট্রেট হতে পারে, কার্বনেট হতে পারে, সালফেট হতে পারে। এই যে অক্সিজেনগুলো, এই মুক্ত অক্সিজেন না, এগুলো যৌগের মধ্যে উপস্থিত অক্সিজেন, সেই অক্সিজেনের দ্বারা তারা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন চালিয়েছিল। এবং সেখানে টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার অ্যারোবিক রেসপিরেশনে যেমন অক্সিজেন ছিল মুক্ত অক্সিজেন, এখানে মুক্ত অক্সিজেন না হয়ে কোনো যৌগের মধ্যে উপস্থিত অক্সিজেনের দ্বারা এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়েছিল। এখানে তাহলে এটা আমরা কি বললাম? অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন ক্ষেত্রে হয়েছিল। এই অ্যারোবিক রেসপিরেশনে আমরা যখন বলেছিলাম যে এই NADH থেকে যখন NAD প্লাস তৈরি হচ্ছে তখন প্রচুর পরিমাণে ATP পাওয়া যাচ্ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে 3টে করে। অর্থাৎ সবচেয়ে ATPর গেন কিন্তু এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে হচ্ছিল। কিন্তু যেখানে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে বা প্রান্তীয় শ্বসনে টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার এই মুক্ত অক্সিজেন নয়, অর্থাৎ কোনো যৌগের মধ্যে থাকা অক্সিজেন, সেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা ছোট হয়, এটা লম্বা হয় অনেক, এখানে ছোট হয়। ছোট হওয়ার দরুন ATP গেন এখানে প্রচুর হবে, এখানে হবে কম। ATP গেন প্রয়োজন তুলনামূলক অনেক কম হবে। ATP কোয়ান্টিটি এখানে বেশি পাওয়া যাবে, এখানে কম পাওয়া যাবে। সেই জন্য ATP তৈরি এই অ্যানারোবিক রেসপিরেশন, এটাকে আমরা অ্যানারোবিক রেসপিরেশন বলছি, পরে লিখছি, কম পাওয়া যাবে। কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যেমন সালফার ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, আমরা ব্যাকটেরিয়া থিওব্যাসিলাস, এক্ষেত্রে একটা উদাহরণ, এই ধরনের অ্যানারোবিক রেসপিরেশন হয়। তাহলে এই বিষয়টা কি হলো? অ্যারোবিক রেসপিরেশন আর অ্যানারোবিক রেসপিরেশনের বিষয়টা TCA সাইকেল পর্যন্ত এক আসছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে ইলেকট্রন টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার বা সবশেষে যে ইলেকট্রনকে গ্রহণ করে অক্সিজেন, মুক্ত অক্সিজেন না হয়ে এখানে যৌগের মধ্যে থাকা অক্সিজেন, নাইট্রেট থেকে, কার্বনেট থেকে কিংবা সালফেট থেকে, সালফেটের অক্সিজেনগুলো এখানে আলটিমেটলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা ছোট হয়। ওর জন্য ATP কম পরিমাণে তৈরি হয় এর তুলনায়। শক্তির মুক্তি এখানে প্রায় 686 কিলো ক্যালোরি দেখেছিলাম, সেখানে 50 কিলো ক্যালোরি হবে, অনেক কম। এই হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, একটা পার্ট গেল। আরেকটা টাইপ অ্যানারোবিক রেসপিরেশন, এরা হচ্ছে অব্লিগেট অ্যানারোব, মানে এরা শুধুমাত্র অ্যানারোব হিসাবেই থাকে এইসব ব্যাকটেরিয়াগুলো। কিছু ফ্যাকাল্টেটিভ অ্যানারোব থাকে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া মানে কি? যারা অক্সিজেন যখন উপস্থিত আছে তারা অ্যারোবিক রেসপিরেশন করবে, অক্সিজেনের অনুপস্থিতিতে তারা
অ্যানারোবিক রেসপিরেশন করতে পারবে। অর্থাৎ তাদের কাছে দুটো অল্টারনেট থাকছে, তারা অ্যারোবিক হিসাবে আচরণ করে আবার অ্যানারোবিক হিসাবে রেসপিরেশনেরও করতে পারে। সেই সব ক্ষেত্রে যারা ফ্যাকাল্টেটিভ মানে যাদের কাছে অপশান থাকছে অ্যারোবিক এবং অ্যানারোবিক কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় যে অন্য একটা টাইপ অফ সেটা অ্যারোবিক রেসপিরেশন একটা টাইপ, তাকে আমরা বলবো ফার্মেন্টেশন হয়ে থাকে। ফার্মেন্টেশন ফার্মেন্টেশন বিষয়টা কি আমরা এই ডায়াগ্রামের মধ্যে একে আমরা ইনক্লুড করব। অ্যারোবিক রেসপিরেশন এবং অ্যানারোবিক রেসপিরেশনের যেটা বললাম, এখানে টিসিএ সাইকেল পর্যন্ত সব কিছু হয়ে গেল। ফার্মেন্টেশনে উদ্দেশ্য কিন্তু সেই একই, অর্থাৎ তাদের সেখানে গ্লাইকোলাইসিস পর্যন্ত হবে, অর্থাৎ এই পর্যন্ত হবে, পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। ফার্মেন্টেশনে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার পরে অক্সিজেনযুক্ত যৌগ এখানে কাজে লাগে না, সেহেতু এত কম পরিমাণ মানে এখানে অক্সিজেনের সাপ্লাই একেবারেই না থাকার জন্য এরা আর টিসিএ সাইকেল বা এইসবের দিকে যায় না। তারা ডাইরেক্টলি এইটুকুর মধ্যে যে পরিমাণ অক্সিজেন এনার্জি তৈরি হওয়ার কথা সেটুকুই তৈরি করে। তারপরে তারা এই যে এনএডি প্লাস খরচা হয়ে NADH প্লাস H+এ কনভার্ট হয়েছিল, সেটাকে তারা আবার ফিরে দিতে চায়। বিষয়টা বলি, এটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন দু ধরনের আমরা বলবো। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন আমাদের মাসল সেল প্রচণ্ড যখন কাজ করে তখন অ্যারোবিক রেসপিরেশন ছাড়াও অক্সিজেন সাপ্লাই কমে যায়, তখনও পরিমাণ হয় শক্তির প্রয়োজন হয়, তখন তারা এই ফার্মেন্টেশন পদ্ধতিতে চলে যায় মাসেলে। আমাদের রেটিনাতেও কখনো কখনো এটা হয়ে থাকে। আবার ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড তৈরির উদ্দেশ্য কিন্তু নতুন করে শক্তি তৈরি করা নয়। ফার্মেন্টেশনে যদি আমরা গ্লাইকোলাইসিসকে বাদ দিই, যদিও গ্লাইকোলাইসিস ইনক্লুড করে টোটালটাই ফার্মেন্টেশন বলা হয়, কিন্তু গ্লাইকোলাইসিসের পরে ফার্মেন্টেশনে কিন্তু কোনো পরিমাণ শক্তি উৎপন্ন হয় না। যেটুকু শক্তি উৎপন্ন হওয়ার গ্লাইকোলাইসিসেই হয়ে যায়। ফার্মেন্টেশনের পরের স্টেপটা করার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র NAD+কে আবার ফিরিয়ে দেওয়া। এই যে H+H+ তৈরি হয়ে গেছে গ্লাইকোলাইসিসে, যদি গ্লাইকোলাইসিস চলতে থাকে তাহলে NAD+এর স্টক শেষ হয়ে যাবে। সেই NAD+কে আবার ফিরিয়ে দেওয়ার জন্য ফার্মেন্টেশন হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে সেই একই কাণ্ড ঘটে, অর্থাৎ এখানে যা হয়েছিল এই একই রকম আমি জয়েন করে দিলাম, এখানেও সেই NADH+H+ ঢুকছে, NAD+ বেরোচ্ছে, সেটা এখানে গিয়ে ইউজ হয়ে যাবে। এটা ল্যাকটিক অ্যাসিড গেল, এটাকে বলছি আমরা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন এটা আমাদের মাসেলে হয়। মাসেলে হয়, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াতে হয়, রেটিনাতে হয়। অতিরিক্ত কাজ যখন করা হয় তখন এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয় আমাদের মাসেলে, এবং ল্যাকটিক অ্যাসিড জমে গিয়ে আমাদের তখন যন্ত্রণা, ফ্যাটিক, মাসকুলার ফ্যাটিক বা ওটা আমরা বলি হচ্ছে মাসকুলার ফ্যাটিক হয়, এবং পরে ল্যাকটিক অ্যাসিডটা আবার যখন ব্লাডের মাধ্যমে আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তখন আবার আমাদের যে ফ্যাটিকটা সেটা কেটে যায়। পেশির ক্লান্তি বলা হয়, পেশির ক্লান্তি। এই ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়ার জন্য পেশির ক্লান্তি হয়, আমাদের মাসেলে হয়। অর্থাৎ যখন প্রচুর পরিমাণ শক্তি লাগছে, গ্লাইকোলাইসিস আমার অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে হচ্ছে, অ্যারোবিক রেসপিরেশন হওয়ার পরেও তাও শক্তি মনে হচ্ছে একটুখানি দরকার এবং কিন্তু অক্সিজেন নেই, তখন এই পদ্ধতির মাধ্যমে অর্থাৎ NADH-কে ফিরিয়ে দেওয়ার জন্য আরও তখন এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়। আরেকটা ফার্মেন্টেশন আছে যেটা ইস্টের ক্ষেত্রে হয়, সেটাকে বলা হয় অ্যালকোহলিক ফার্মেন্টেশন বা ইথানল ফার্মেন্টেশন। সেক্ষেত্রে
পাইরুভিক অ্যাসিড আমরা জানি পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড। পাইরুভিক অ্যাসিড থেকে তখন 2 কার্বন কম্পাউন্ড অ্যাসিটালডিহাইড তৈরি হয়। এটা 2 কার্বন কম্পাউন্ড। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন, সেখান থেকে অ্যাসিটালডিহাইড তৈরি হলো 2 কার্বন কম্পাউন্ড, তাহলে একটা অবশ্যই কার্বন ডাই অক্সাইড বেরোবে। এবং অ্যাসিটালডিহাইড থেকে তৈরি করবে ইথানল। তখন এই বিক্রিয়াটা হবে, অর্থাৎ NADH প্লাস H প্লাস বিক্রিয়া ঢুকবে এবং NAD প্লাস বেরোবে, সেটা আবার এখানে ইউজ হতে থাকবে। এটা দেখা যায় ইস্টের ক্ষেত্রে। ইস্টের জাইমেজ নামক একটা উৎসেচক থাকে এবং সেই জন্য এই কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে পড়ে বলে ব্যাপারটা গেজে যায় যেটা বলা হয়। এবং এইটার খুব ইকোনমিক ইম্পর্টেন্স আছে। এর মাধ্যমে লিকার বা মদ, দেশি মদ এখান থেকে তালের রস থেকে এইভাবেই তৈরি হয়। তো এটাকে বলছি আমরা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ইথানল ফার্মেন্টেশন। এটা হচ্ছে ইস্ট বা যেটাকে আমরা এক ধরনের ছত্রাক, যার বিজ্ঞানসম্মত নাম স্যাকারোমাইসিস সেরিবেসি, সেক্ষেত্রে হচ্ছে। তো এই হচ্ছে বিষয় টোটাল। আমরা আলটিমেটলি অ্যানারোবিক রেসপিরেশন বা অবাধ শ্বসন বোঝার জন্য আমরা টোটাল সবাদ শ্বসন এবং অবাধ শ্বসনে একটা লিঙ্ক করে আমরা একটা বড় ডায়াগ্রামের মাধ্যমে সব কিছু ইন্টারলিঙ্ক করে আমরা বুঝলাম। আমি আরেকবার রিপিট করবো বিষয়টা। অ্যারোবিক রেসপিরেশনে কী হয়েছিল বা সবাদ শ্বসনে কী হয়েছিল, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার মাধ্যমে টিসিএ সাইকেলে গিয়েছিল। মাঝে অনেক জায়গায় NAD প্লাস খরচা হয়ে গিয়েছিল, NADH তৈরি করে ফেলেছিল। সেই খরচা হওয়া NAD প্লাসকে গেইন করার জন্য সেটাকে আবার অক্সিডাইজ করে সেটাকে NAD প্লাসে কনভার্ট করা হয়েছিল, যেটাকে করা হয়েছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে, যেখানে অক্সিজেনটা কাজে লেগেছিল। এইটা হওয়ার সময় প্রচুর পরিমাণ ATP তৈরি হয়। কিছু কিছু ক্ষেত্রে মুক্ত অক্সিজেন না পাওয়া গেলে, কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যাদেরকে আর্কি ব্যাকটেরিয়া বলা হয়, সেখানে অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন কাজে লাগিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা করা হয়। সেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা অনেক ছোট হওয়ার জন্য NAD প্লাস তৈরি হয়, কিন্তু শক্তির পরিমাণ অনেক কম পরিমাণ, অর্থাৎ ATP উৎপাদন অনেক কম হয় এবং শক্তিও কম পরিমাণ। 686 জায়গায় 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই হচ্ছে আমার অ্যানারোবিক রেসপিরেশন। আরেক টাইপের অ্যানারোবিক রেসপিরেশন, সেটাও এক টাইপের অ্যানারোবিক বা অবাধ শ্বসন, যেটাকে আমরা ফার্মেন্টেশন বলে থাকি। সেখানে গ্লুকোজ পুরোপুরি অক্সিডাইজ হবে না, অর্থাৎ টিসিএ সাইকেল বা এই ঘটনাটা ঘটবে না। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, গ্লাইকোলাইসিস এই পর্যন্তই থেকে যাবে, অর্থাৎ গ্লুকোজের পার্শিয়াল অক্সিডেশন হবে এবং অক্সিজেন না থাকার দরুন বাকি স্টেপগুলো হবে না। সেখানে ফার্মেন্টেশনের মাধ্যমে NADকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা বা ফিরিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার মাধ্যমে NAD তৈরি করা যেতে পারে এবং অ্যাসিটালডিহাইড থেকে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড থেকে ইথানল তৈরি করার মাধ্যমে NAD প্লাস তৈরি করা যেতে পারে। এবং সেক্ষেত্রে প্রথমে একটা এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটা ইথানল ফার্মেন্টেশন ইস্টের ক্ষেত্রে হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হিউম্যান সেলে হয়, মাসেলে হয়, রেটিনাতে হয়, ইভেন কার্ডিয়াক মাসেলে অনেক সময় হয়, আর ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও হয়। এই যে অ্যানারোবিক রেসপিরেশন এইটা যেখানে হচ্ছে তারা হচ্ছে অব্লিগেট অ্যানারোব, অর্থাৎ তাদের অক্সিজেনের অনুপস্থিতিতেই তারা রেসপিরেশন সবসময় করছে। আর এখানে যে ক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিও করতে পারে, কিন্তু অনুপস্থিতিও যখন দরকার হয়, প্রয়োজন হয়, তখন এটা করে। এই হচ্ছে অবাধ শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। লিঙ্ক করে পড়লাম সবাধ শ্বসনের সঙ্গে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।